বিশেষ দিন মানেই চ্যানেল আই, এই কথাটা চ্যানেল আইয়ের যারা দর্শক, আরও বলার সময় আমি যোগ করবো নিশ্চয়ই যে পৃথিবী ভরা যে বাঙালি দর্শক চ্যানেল আই দেখেন, তারা সবাই জানেন বিশেষ দিন মানে চ্যানেল আই, এই কথাটা আমরা ব্যবহার করি। কিন্তু বিশেষ দিন মানে কি শুধু আপনারা সবাই মিলে অনুষ্ঠান দেখছেন সেজন্যই আমরা বলি? তা নয়। বিশেষ দিন মানে কিছু বিশেষ মানুষ আছে আমাদের জীবনে, যাদের কথা মনে করার সময় যখন আসে তখন আমরা 1 দিন 2 দিন 3 দিন ধরে অনুষ্ঠান করি এবং তাদের স্মরণ করি। আপনাদের মনে করিয়ে দেই যে এই সব মানুষেরা আমার যেমন বন্ধু, আপনাদেরও তেমন বন্ধু। এই মানুষগুলো আমাদের সুখে দুঃখে সংকটে সবসময় মনে হয় যেন একেবারে আমার বা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। গত 20 বছর ধরে, আমি বলবো হয়তো চ্যানেল আইয়ের বয়স 27 বছর, আসলে 27 বছরই হওয়া উচিত। 27 বছরে আমরা এরকম 25শে বৈশাখে বিশেষ অনুষ্ঠান করে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। 27 বছরে 27টা অনুষ্ঠান। তার মৃত্যুর দিনেও আমরা অনুষ্ঠান করেছি, অর্ধশতবার্ষিকীতে অনেক অনুষ্ঠান করেছি। সবগুলো বিশেষ অনুষ্ঠানেই আমরা বলার চেষ্টা করেছি যে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র সৃষ্টি যা কিছু রয়েছে তা আমাদের মধ্যে বেঁচে রয়েছে, আমাদের মধ্যে নানাভাবে বিচরণ করছে, আমরা নানাভাবে সেই সব কিছুর কথা ভাবছি। আজকে একটু পরে আমি বড় এই কথাটা বলি, তার আগে বলে নেই যে এই 27 বছরের প্রত্যেকটা অনুষ্ঠানেই যারা এসেছিলেন তাদেরকে আমি প্রশ্ন করেছি যে রবীন্দ্রনাথ, যিনি 165 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি কি এখনও এই নতুন প্রজন্মের কাছে সমানভাবে সমাদৃত, কিংবা এখনও রবীন্দ্রনাথের পরিচয় তাদের কাছে কতটুকু? 27 বছরের মাথায় এসে এবার যে আমরা অনুষ্ঠানটা করছি, সেই অনুষ্ঠানে এই প্রশ্নটা আমরা প্রায় সরাসরি খোঁজার চেষ্টা করব। কারণ অনুষ্ঠানে যিনি আমার বাম দিকে উপস্থিত রয়েছেন, স্যার একটা হাসি দেবেন অন্তত, আমার সারা পৃথিবীতে যে দর্শকরা দেখছেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, শিক্ষাবিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, আলোকিত মানুষ গড়ার কারিগর। স্যার, আপনাকে স্বাগতম। আমার খুব কাছাকাছি বসে রয়েছে যে তিনি নুসরাত সাহেব, ইস্পাহানি বাংলাবিদ, চ্যানেল আয়ের খুব জনপ্রিয় একটা রিয়েলিটি শো, যেখানে আমরা এমন অনেক প্রতিভাকে খুঁজে এনেছি যাদের সাধারণ জ্ঞান পড়াশোনা দেখে শুধু আমরা নয়, পৃথিবীময় মানুষ বিস্মিত হয়েছে। এদেরকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, এরা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছে। এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইস্পাহানি বাংলাবিদের যে একটা বিশেষ ভূমিকা রয়েছে সে কথা নানাভাবে চ্যানেল আইতে অন্তত বলার চেষ্টা করে। নুসরাত সাহেব তরুণ প্রজন্মের একজন, আর তার পাশে যিনি রয়েছেন দীপ্তি চৌধুরী, চ্যানেলের ইদানিংকালে দর্শকদের খুব প্রিয় মুখ, এবং নুসরাত সাহেবেরও পরের প্রজন্মের একজন। স্যার, দীপ্তির এই হাসিটা প্রমাণ করে যে পরের প্রজন্ম হতে অনেকেই মনে করতে পারেন দীপ্তি এত কঠিন কঠিন সাক্ষাৎকার চ্যানেলের পর্দায় নেয় যে আজকে এই পরিচয়টা যখন আপনারা জেনে গেলেন তখন দীপ্তি নিজেই একটু চিন্তিত হয়ে একটা হাসিই দিল। স্যার, এই যে স্যার প্রশ্নটা করি স্যার, যে প্রজন্ম থেকে প্রজন্ম রবীন্দ্রনাথ কি আমাদের মধ্যে আছেন? রবীন্দ্রনাথ পৃথিবীতে ছিলেন 80 বছর, আপনি স্যার সেটা অতিক্রান্ত করেছেন। এই জন্য কী বলা উচিত আমি জানি না স্যার। অভিনন্দন। না, রবীন্দ্রনাথের যে বয়োবৃদ্ধ চেহারাটা আমরা দেখি, জি, প্রায় কম্পিত, এবং নিজে হাতে লিখতে গেলে তখন হাত কাঁপছে কেমন। তো এই যে রবীন্দ্রনাথ ঝুঁকে পড়েছেন, ঝুঁকে পড়ে পড়ে লিখছেন, তাকে জিজ্ঞেস করা হতো যে আপনি এত ঝুঁকে লেখেন কেন? তো উনি বললেন যে প্রতিভা তো শেষ হয়ে গেছে, এখন আসতে চাই, এখন এইরকম করলে আসে। এই সব রঙ্গতা আমরা শেয়ার করতেন। সেই রবীন্দ্রনাথের চাইতে আমার বয়স এখন 7 বছর বেশি। কি বুড়াটাই না আমি হইয়াছি।
স্যার 7 যদি 60 হতো তাহলেও আমরা আনন্দিত হতাম। খুব বুড়ো হননি স্যার, অন্তত 2জন তরুণী তো রয়েছে স্যার। আমার সাথে কি তোমরা একমত? অফকোর্স, অবশ্যই। তরুণীরা থাকা তো বিপজ্জনক, বয়স আরো বেড়ে যায়। কেমন কেন? মানে- মানে সেটার কারণটা কি? তুলনায় কেমন, যখন আমি দেখি যে আমার সঙ্গে আরেকজন বৃদ্ধ আছে, তখন আমি অনেকটা রিলিভ ফিল করি যে না, ও মারা সেটা কি যাবে, আমার দিক আমিও- তাকিয়ে বললেন স্যার? হ্যাঁ? আমার দিক তাকিয়ে বললেন? না, তোমার দিকে তাকে বলিনি, কারণ তুমি তো আমাদের তুলনায় বালক। আমরা তোমাকে বালক হিসেবে দেখেছি। তারপরে এখনো ওই মুখটাই রয়ে গেছে আমাদের চোখের সামনে। স্যার বলো। উত্তর শেষ হয়ে গেছে স্যার রবীন্দ্রনাথ নিয়ে? এই যা হোক। স্যার এই প্রজন্মের কাছ কিছুই থেকে কি হচ্ছে না। আশা করেন স্যার? এই প্রজন্মের কাছ থেকে কি আশা করেন? বুদ্ধদেব বসু এক জায়গায় বলেছিলেন যে শ্রেষ্ঠ লেখকেরা হচ্ছে এক ধরনের শ্রদ্ধেয় শব, তালবর শব। জি স্যার, সব স্যার। তাদের আমরা দূর থেকে ভালোবাসি, আর তাদের আমরা শ্রদ্ধা নিবেদন করি, কিন্তু তাদেরকে আমরা স্পর্শ করি না। বড় লেখকরা পঠিত হয় না। কেমন, সাধারণ লেখকরা যেরকম লক্ষ লক্ষ কপি বই তাদের চলবে, বড় লেখকদের এটা কখনোই হবে না। একবার মনে আছে যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার এই বইটা বোধহয় ভালো চলবে রে, অন্তত 100-3 কপি ছাপিস। কেমন, এই হলো রবীন্দ্রনাথের অবস্থা তার যুগে। কেমন, তো এলোমেলো হচ্ছে কেন? না স্যার, ঠিক আছে একদম স্যার, কারণ অনুষ্ঠানের শুরুতে আমিরুল বলেছিলেন যে আজকের অনুষ্ঠান খুব ভালো হবে। স্যার বরং দীপ্তিকে একটু জিজ্ঞেস করি স্যার। শোনার পরে ওর কথার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে জি স্যার। ওই ভালোর সঙ্গে খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, যা হোক, তো কি যেন বলছিলাম? শতিনেক হ্যাঁ, কপি। তো বড় লেখকরা পঠিত হন না। মাইকেল একজন শ্রেষ্ঠ কবি আমাদের ভাষার। কে পড়ে? কেমন, আমার মনে হয় যে সারা বছরে হয়তো 50 জন লোকও মাইকেল পড়ে কিনা সন্দেহ। কিন্তু মাইকেল শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কারণ শ্রেষ্ঠেরা বলেছেন যে মাইকেল শ্রেষ্ঠ। সাধারণ লোকের ডিসিশনে মাইকেলের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়নি। কেমন, তো রবীন্দ্রনাথের অবস্থাও কিন্তু তাই। রবীন্দ্রনাথের গান যদি না থাকতো, তাহলে রবীন্দ্রনাথকে জীবনের প্রতি মুহূর্তের মধ্যে সঙ্গীতময়ভাবে আবিষ্কার করা, অনুভব করা, হ্যাঁ, স্বপ্নের ভেতরে তাকে স্পর্শ করা, এটাও হয়তো আমাদের এভাবে হতো না। তো রবীন্দ্রনাথ হচ্ছেন একজন থিঙ্কার। বাঙালি জাতির মধ্যে শ্রেষ্ঠ চিন্তাবিদ হচ্ছেন রবীন্দ্রনাথ। এত বেশি বিষয় নিয়ে তিনি চিন্তা করেছেন যা আমাদের উঠতে, বসতে, খেতে, চলতে সব জায়গায় আমরা আমাদের রবীন্দ্রনাথকে লাগে। রবীন্দ্রনাথ ছাড়া আমরা চলতে পারি না। তার কবিতাও কিন্তু তার চিন্তারই একটা সম্প্রসারণ। কেমন, যেমন আমরা পাই নজরুলকে, আমরা পাই জীবনানন্দ দাশকে। কেমন, এই সব কবিরা এরা হচ্ছে আবেগ নির্ভর কবি প্রধানত। কেমন, যেমন নজরুলের মধ্যে একটা বীর রসাত্মক ব্যাপার আছে, শক্তি, চলো, হ্যাঁ সামনে, হ্যাঁ চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মারো, সেইখানে চল। নজরুলের মধ্যে এটা আছে, একটা ইমোশনাল জাগরণ তার মধ্যে আছে। জীবনানন্দ দাশের মধ্যে আছে জীবনের বিষণ্ণতার একটা চেহারা, সেটাও আবেগ। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু অধিকাংশ জায়গায়, অধিকাংশ কবিতা, অধিকাংশ লাইন কিন্তু চিন্তাকে বহন করে। তার সঙ্গে আবেগ আছে, আবেগ আছে, হ্যাঁ, চিন্তা তার সঙ্গে আছে, অনুভূতি আছে, কিন্তু তার ভেতরে একটা শক্তি শির আছে। দ্বারা আছে, একটা মেরুদণ্ড আছে। মেরুদণ্ড আছে। জি, স্যার। সেই মেরুদণ্ডটা হচ্ছে চিন্তার মেরুদণ্ড। কেমন, যেমন একটা কথা আছে, ওনার একটা কবিতার মধ্যে আছে, শেষ বয়সে
যে সত্য যে কঠিন, কঠিনেরা ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কেমন? তো এ কি কবিতার লাইন? আমার তো মনে হয় যে কেউ বলবে যে এটা দর্শনের লাইন। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এটা তো দার্শনিকতা, পিওর দার্শনিকতা। তাহলে এটা কবিতা হলো কেন? কারণ এর মধ্যে একটা চাপা মানে অন্তর্গত কষ্টের কথা আছে, যে আমি দেখেছি যে সবাই বঞ্চনা করে, সবাই বঞ্চনা করে, সবাই কষ্ট দেয়, কেমন, সবাই প্রতারিত করে, কিন্তু হে সত্য তুমি এটা করো না, তুমি কঠিন কিন্তু তুমি সত্য, কেমন, তোমার কাছে বঞ্চনা অন্তত নেই। স্যার কেমন? 87 বছর বয়সে স্যার আপনি রবীন্দ্রনাথকে যেভাবে দেখলেন, দীপ্তির বয়স তো বলা যাবে না, কিন্তু দীপ্তি নানান সামাজিক কর্মকাণ্ড অনেক কিছুতে জড়িত। তোমার কি ধারণা রবীন্দ্রনাথ নিয়ে? মানে আমি কি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো, নাকি আমার প্রজন্মের সামগ্রিক যে ধারণা আমি মনে করি সেটা বলবো? দুটোই বলি আমার মনে হয়। So, আমার কাছে রবীন্দ্রনাথ মানে, আমি খুব ছোটবেলায় ঘুম থেকে ওঠার পরপরই দেখছি আমার মা রান্না করছেন এবং ট্যাপ রেকর্ডারে রবীন্দ্রনাথের গান বাজছে। সো সেই আমার রবীন্দ্রনাথের সাথে পরিচয় হওয়া, এবং তারপরে আস্তে আস্তে হয়তো ছোটদের নাটক করলাম একটা, সেই ফটিকের চরিত্রে একবার মঞ্চে নাটক করলাম। সো এইভাবে ছোট ছোট করে, মানে রবীন্দ্রনাথ যে এক বিশাল ব্যাপার সেরকম না আসলে জীবনের সাথে। তবে আমার মনে হয়েছে যে এইটা আসলে সামগ্রিক বা খুব পরিচিত কোনো দৃশ্য না আমাদের জেনারেশনে, যেটা স্যারও বলবেন বা আপনি হয়তো বলবেন যে এই অভিযোগটা তো আছেই যে আমাদের জেনারেশন, ধরেন জেনজিদের কথা যদি আমরা বলি, আমাদের মানে পড়ার অভ্যেস কম, আমাদের স্থির হয়ে বসে চিন্তার অভ্যেস কম, এরকম অনেক কিছু থাকতে পারে। তবে বড় হওয়ার সাথে সাথে দেখেছি যে রবীন্দ্রনাথ আমাদের কাছে আমাদের মতো করেই এসেছেন। আমার মনে হয়েছে যে আমাদের জেনারেশন আসলে কাঠিন্য পছন্দ করে না, অধিক আনুষ্ঠানিকতা পছন্দ করে না, কিন্তু তারা ভালোবাসে যা জীবনের সাথে মিলে যায়। যেমন ফেসবুকে একটা ছবির সাথে একটা ক্যাপশনের জন্য রবীন্দ্রনাথকে তারা যেভাবে খুঁজে পায়, হয়তো প্রেম বিচ্ছেদে রবীন্দ্রনাথের গানকে তারা খুঁজে পায়। হয়তো সেই শাশ্বতভাবে গাওয়া না, হয়তো একটু এটাতে ফিউশন থাকে, কিন্তু রবীন্দ্রনাথের কাছে কিন্তু আমরা বারবার যাই। তো আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ আমাদের সময়ের সাথে সাথে আসলে মানে তার বাণী এক রয়েছে, কিন্তু তার পৌঁছানোর ধারায় পরিবর্তন এসেছে। মানে আমাদের প্রজন্ম যেমন তাকে অ্যাডপ্ট করেছে, রবীন্দ্রনাথও কোথাও গিয়ে আমাদেরকে যেন বুঝতে পেরেছেন। এবং যখনই পড়েছি মনে হয়েছে যে তিনি মানব জীবনের, আচরণের, ভাবনার এত কোর জায়গাগুলোতে ছুঁয়েছেন যেগুলোর আসলে খুব বেশি পরিবর্তন হয় না। আমি যখন বলি যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, তখন তো আসলে ওই 100 বছর আগের একটা মানুষ নিজেকে সান্ত্বনা দিতে স্রষ্টার কাছে যে কথা বলছেন, আমি বসে থেকেও কিন্তু সেটাই বলছি। সো আমার কাছে রবীন্দ্রনাথ মানে তিনি যতটা সঞ্জিদা খাতুনের ছিলেন, ঠিক ততটাই তিনি আমার মায়ের রান্নাঘরে, মায়ের রান্নার সাথে মিশে থাকা আমার সেই গ্রামের সাধারণ মায়েরও, ঠিক ততটা সে একটা রক ব্যান্ড করা শিল্পী যখন গায় মায়া বনবিহারিণীকে তার ড্রামসের সাথে, ঠিক ততটা তারও। সো রবীন্দ্রনাথকে আমার মনে হয় যে আমাদের এই জেনারেশন দীর্ঘ সময় ধরে মানে শুধুমাত্র শান্তিনিকেতনী কিংবা ছায়ানটের যে ধারা, সেখানে তারা বেঁধে রাখতে চান না। রবীন্দ্রনাথকে তারা ঘরের বাইরে এনেছেন, রবীন্দ্রনাথকে তারা চলতে ফিরতে, আনন্দে বেদনায় তাদের মতো করে নিয়েছে। সো রবীন্দ্রনাথের খুব কাছেই আমরা আছি, দূরে নেই। নুসরাত, দীপ্তি যেটা বললো সেটা বেশিরভাগই রবীন্দ্রনাথের গান নিয়ে। তুমিও কি তাই মনে করো যে রবীন্দ্রনাথের যে রবীন্দ্রসঙ্গীতগুলো প্রচারিত হয়, রবীন্দ্রনাথ প্রায় 2000 গান, 2250টা গান লিখেছেন, সেখান থেকে আমার ধারণা আমরা টেলিভিশন, বেতারে সব জায়গায় 200-র মতো গান শুনি। এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে রবীন্দ্রনাথ বেঁচে আছেন? স্যার, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ হয়ে বেঁচে আছেন। আমরা প্রেমে, বিচ্ছেদে, বৈশাখে, ফাগুনে রবীন্দ্রনাথের বিভিন্ন গানকে ধারণ করি, সেই গানগুলোকে
নানান আঙ্গিকে উপস্থাপন করি, কিন্তু রবীন্দ্রনাথ তার বিশ্বকবি যে তকমা, সেটির বাইরেও বহুমাত্রিক যে সত্তা ধারণ করেছিলেন আজ থেকে 165 বছর আগে জন্ম নিয়ে, সেই রবীন্দ্রনাথকে আমরা কতটা এখনও জানতে পেরেছি বা আমাদের জীবনে তাকে পর্যাপ্তভাবে ধারণ করতে পেরেছি, সেটা আসলে সে বিষয়ে আমি সন্দিহান। কারণ তিনি শুধু একজন কবি নন বা একজন ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, সুরকার, গীতিকার নন, বরং নৃত্য, চিত্রকলা থেকে শুরু করে দর্শন, বিজ্ঞান, প্রকৃতি, প্রেম, মানব জীবনের প্রতিটি অংশে তার এমনভাবে পদচারণা রয়েছে যে তিনি আসলে বহুমাত্রিক একজন বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদে পরিণত হয়েছেন। আর রবীন্দ্রনাথকে আমরা আসলে যেভাবে দেখি পাঠ্যপুস্তকে, বিশ্ব সাহিত্য তোমার জীবনে রবীন্দ্রনাথ কিভাবে এসেছে? আমার জীবনে রবীন্দ্রনাথ স্যার, রবীন্দ্রনাথের ছোট ছোট যে ছড়াগুলো সেগুলো দিয়ে, এবং আমার দাদু, তিনি বাংলার একজন প্রফেসর ছিলেন, তিনি রবীন্দ্রনাথকে ভালোবাসতেন। রবীন্দ্রনাথের বিভিন্ন গান, গল্প তার কাছ থেকে আমি জানতে পেরেছি। তো আমাদের বাসায় সেই সাংস্কৃতিক আবহটা ছিল, রবীন্দ্রনাথের অনেক গল্প আমরা পড়েছি। এইভাবেই আসলে রবীন্দ্রনাথের সাথে আমার সম্পৃক্ততা, এবং স্কুলে কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা আবৃত্তি বা বিভিন্ন দলীয় পরিবেশনায় অংশ নেওয়া, এই সমস্ত কিছু আমাদের ভেতরে রবীন্দ্রনাথের যেই বীজটা বপন করে দিয়েছে। আমাদের বাঙালি আনার যে পরিচয়, আমরা বাঙালি বলতে কাঁটাতারের বেড়া পেরিয়ে আমরা যেই রবীন্দ্রনাথের সূত্রে একত্রে মিলিত হই, সেই রবীন্দ্রনাথের সাথে আমার পরিচয়টা স্যার এভাবেই। অনেক দিনের। এই ফাঁকে আমি বলে রাখি যে নুসরাত সাহেব 2017-তে ইস্পাহানি বাংলাবিদে চ্যাম্পিয়ন হয়েছিল। দীপ্তি, যে কথাটা নুসরাত বলল, যে মূলত তুমি যেমন গান বললে, সে কবিতার কথা বললো, ভালো উপস্থাপক হওয়ার জন্য রবীন্দ্রনাথ পড়া কি খুব দরকার? আমার তো মনে হয় হ্যাঁ, অনেক কিছু ধার নেওয়া যায় আসলে, মানে সব তো আমাদের কাছে থাকে না, আমরা তো ধার নিয়েই অনেক কিছু করি। তো রবীন্দ্রনাথ এত বিশাল যে তার থেকে অনেক কিছু ধার নেওয়া যায়, সেটা শব্দ বলেন, সেটা কোনো দর্শন বলেন, কিংবা কোনো সমাধানের জায়গা। আমার কাছে আমি অনেক অনেক পেয়েছি। এক একজনের, আমার অবশ্যই মনে হয় যে এক একজনের উপস্থাপনার ধারা তো এক এক রকম। যে আব্দুল্লাহ আবু সাঈদ অন্যতম শ্রেষ্ঠ উপস্থাপক, তার উপস্থাপনা এবং আমার মতো ছোট্ট উপস্থাপকের উপস্থাপনার ধরন আলাদা, প্রত্যেকের ধরন আলাদা। তো আমার কাছে আমি পেয়েছি রবীন্দ্রনাথের কাছে অনেক কিছু। একটা অনুষ্ঠান কিংবা একটা আয়োজন, মানে কোনো একটা কবিতার লাইন বলা না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি, মানে উপস্থাপনা মানে স্কুলে যখন আমরা করেছি বা ছোট ছোট মঞ্চে একটা কবিতার লাইন দিয়ে শুরু করা, এবং সেটা যদি রবীন্দ্রনাথ হয় তাহলে তো একটা মোটামুটি আমেজটা ধরেই গেল। তার বাইরে গিয়েও একটা আমেজ বা দর্শন ধরে রাখার জন্য রবীন্দ্রনাথ পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মনে আছে আমার কলেজে আমার বাংলা টিচার বলেছিলেন যে মেয়েরা হৈমন্তী হয়েও না, কল্যাণী হয়েও। সো সেই তখন থেকে আমি কল্যাণী হতে চেয়েছি, যে বৃহৎ করে ভাবে, যে নিজেকে ক্ষুদ্রতার মধ্যে আটকে রাখে না, যে নিজেকে শেষ করে দেয় না। দুটোই রবীন্দ্রনাথের নায়িকা, এবং দুজনকেই তিনি দুজনের মতো করে মহান করেছেন বা তাদের গল্প লিখেছেন। কিন্তু আমি সবসময় কল্যাণী হতে চেয়েছি, এবং আমার কাজে, আমার কথা বলায় আমার মনে হয় এখন অনেকেই কল্যাণীকে খুঁজে পাবেন। নুসরাত, তুমি কাকে খুঁজবে? স্যার, হৈমন্তী এবং কল্যাণী উভয়ের যে চরিত্রায়ন রবীন্দ্রনাথ করেছেন, কিংবা অন্য কোনো চরিত্রের কথা বলতে পারো। জি স্যার। স্যার, লাবণ্যর কথা যদি বলি, মানে সব কিছু মিলেই রবীন্দ্র সাহিত্যে যেভাবে নারী চরিত্র উঠে এসেছে, সেটি তিনি কখনো নারীকে শক্তিমান রূপে দেখিয়েছেন, আবার কখনো নারীকে দেখিয়েছেন চার দেয়ালের মধ্যে নিষ্পেষিত, আবার কখনো হয়তো সে আত্মহননের পথ বেছে নিয়েছে। যেভাবেই তিনি নারীকে চিত্রায়িত করেছেন না কেন, তার গল্প বা তার উপন্যাসের মাধ্যমে আমরা নারীর যে রূপটি দেখতে পাই, সেটি আমাদেরকে একটি বার্তা দেয়, এবং সেটি হলো নারী মুক্তির বার্তা। আমরা নারীর শোচনীয় অবস্থার মুখোমুখি যখন হই তার গল্প বা উপন্যাসের মাধ্যমে, তখন আমরা এক রকমের সতর্ক হয়ে যাই এবং আমাদের সমাজ ব্যবস্থার পুরুষতান্ত্রিকতার একটি বার্তা পাই। আর যখন শক্তিমান কোনো নারীর মুখোমুখি আমরা হই, তখন সেই চেতনাটিকে নিজের মধ্যে ধারণ করতে চাই। তো সব কিছু মিলিয়ে স্যার,
প্রতিটা গল্পের প্রতিটা চরিত্র বা প্রতিটা উপন্যাসের চরিত্রই আমাদেরকে মানে ভীষণভাবে জীবনের নানা সময়ের অনুপ্রাণিত প্রতিফলন। বিভিন্নভাবে প্রতিফলিত হয়। এক্ষেত্রে আমি উৎসর্গ কাব্যগ্রন্থের প্রসাদ কবিতার খণ্ডবিশেষ আবৃত্তি করতে চাচ্ছি। সেটি শিশির কহিল কাঁদিয়া তোমারে রাখিব বাঁধিয়া, হে রবি আমার নাহিত এমন বল, তোমা ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু জল। অর্থাৎ একটি শিশির বিন্দু সূর্যকে ডেকে বলছে যে আমার মতো ক্ষুদ্র বস্তু, তোমার মতো এত বৃহৎ কোনো সত্তাকে বেঁধে রাখতে পারে এরকম কোনো বিষয় আমার সক্ষমতার মধ্যে নেই, কিন্তু তারপরেও তোমাকে ছাড়া আমি আসলে কিছুই না। সেরকম রবীন্দ্রনাথকে ছাড়া আমরা আসলে কিছুই না। আমরা জীবনের প্রতিটি মুহূর্তে জেনে বা না জেনে নানানভাবে রবীন্দ্রনাথকে ধারণ করি। সেটি হতে পারে আমাদের বাড়ির নাম ফলকে রবীন্দ্রনাথের কোনো কাব্যগ্রন্থের নাম দিয়ে, হতে পারে প্রেমিকের কাছে আমার অভিমানের বার্তাটি পৌঁছানোর মধ্য দিয়ে, অথবা হতে পারে আমার দেশের গান, আমার প্রাত্যহিক যে বিদ্যালয় মহাবিদ্যালয়ের সমাবেশ শুরু করা, সেখানেও আমরা বারে বারে রবীন্দ্রনাথের কাছে ফিরে যাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্যার, নুসরাত যে কবিতাটা পড়লো ওখানে ছোট্ট একটা শব্দ ছিল অশ্রুজল। এমন রবীন্দ্রনাথের অনেক কবিতা বা গল্পের মধ্যে রয়েছে যে মানে একই শব্দ পরপর দুবার ব্যবহার করে, অশ্রুজল। এটা কিন্তু পৃথিবীর বড় লেখকরা প্রায় সবাই এটা করেছে। স্যার, পরীক্ষার খাতে এরকম লিখলে কি নাম্বার দেবেন আপনি? হ্যাঁ, দেবে কিন্তু একবার ম্যাট্রিক পরীক্ষাতে কলকাতা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল যে ভুল শুদ্ধ করো, এবং তার মধ্যে রবীন্দ্রনাথের 8টা লাইন দেওয়া হয়েছিল যে এই 8টা লাইনের প্রত্যেকটার মধ্যে ভুল আছে, সেটা শুদ্ধ করো। এই অশ্রুজল তার মধ্যে একটা। কেমন এরকম অনেক কিছুই থাকে। কোনো জিনিসকে যদি আরও নিবিড়ভাবে, আরও গভীরভাবে, একদম প্রাণের ভেতরে, রক্তের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে শুধু যে শব্দটা আছে ওই শব্দটা দিয়ে হচ্ছে না। অশ্রু, হ্যাঁ অশ্রু ঠিক আছে, কিন্তু অশ্রু জল বললে আমরা যে অশ্রুর পরিপূর্ণ সজল চেহারাটা দেখতে পাই, একটা বিষণ্ণ মুখ দেখতে পাই, বেদনাময় মুখ দেখতে পাই, এটা হবে না। যেমন রবীন্দ্রনাথে এক জায়গায় আছে, জুলিয়াস সিজারকে যখন খুন করা হয়েছে এবং তার মৃতদেহ পড়ে আছে এবং মার্ক অ্যান্টনি এসে বক্তৃতা করছে, এবং তখন বলছে যে মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল, যে এই আঘাত মোস্ট আনকাইন্ডেস্ট, বাস হয়ে গেছে, তো ব্যাকরণভাবে শুদ্ধ। তার উপর আবার তো ডাবল সুপারলেটিভ হয় না, মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল। কিন্তু মোস্টটা যদি না থাকতো তাহলে আনকাইন্ডেস্ট অত শক্তি নিয়ে মানে স্পষ্ট হয়ে উঠতে পারতো না আমাদের মনের মধ্যে। তো এইটা, আর রবীন্দ্রনাথকে আমরা মোটামুটিভাবে গানের মধ্য দিয়েই ফিল করি। রবীন্দ্রনাথকে আরও মননের গভীরে প্রবেশ খুব কম হয়, আমার এটা এখন ধারণা। স্যার, গান তো পরিশ্রম করতে হয় না, শোনা যায় স্যার, বসে বসে শুনছে। হ্যাঁ, মানে আমাদের বই তো পড়তে হয় স্যার। আমাদের আলসেমি আমি বলবো, হ্যাঁ, আমাদের শক্তিহীনতা রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য খুবই উপযোগী। দীপ্তি, সেই জন্য কি গান বেঁচে লিখেছেন? কারণ জানি না, রবীন্দ্রনাথ নিশ্চয়ই আমাদের মতো আলসে ছিলেন না, তাহলে সারা জীবন লিখতে না, পারতেন রবীন্দ্রনাথ আলসে ছিলেন না, আমরা অলস। আচ্ছা, অবশ্যই। কেমন, যেমন রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা সহজিয়া ভাব আছে, সেটা বাঙালির সহজ জীবনের সঙ্গে এটা বেশ মিলে যায়, সেই জন্য রবীন্দ্রনাথের এত পপুলারিটি। কেমন স্যার, আমার একটা প্রশ্ন, কিন্তু আমরা তো লোকগানও পছন্দ করি, না, যেটাতে আমরা অনেক লোকগান পছন্দ করি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মতো পছন্দ করি না। কেমন, রবীন্দ্রসঙ্গীত যেভাবে আমাদের আচ্ছন্ন করে ফেলেছে, এটা লোকসঙ্গীতও পারেনি, আর কেউ পারেনি। এবং নজরুলের গান তো আমরা খুবই কম শুনি, কারণ নজরুলের গান শুনতে হলে ক্লাসিক্যাল জানতে হয়, এবং ক্লাসিক্যাল একটা শ্রমসাধ্য বিষয়। কেমন,
ক্লাসিক্যাল জানতে হলে কষ্ট করতে হয়। স্যার নজরুলের অনেক শ্রোতা রয়েছে এই দেশে। না, আমাদের নজরুলের জাতীয় শ্রোতা কবি আছে, স্যার। কিন্তু রবীন্দ্রনাথের শ্রোতার সঙ্গে এটা কখনো পারবে না। এটা যখন সেই উনি প্রথম পড়ে শুনিয়েছিলেন ডব্লিউ.বি. ইয়েটস, এজরা পাউন্ড, এদেরকে সমস্ত পড়ে শুনিয়েছিলেন গীতাঞ্জলি। তারপরে যখন ভূমিকা লিখলেন ডব্লিউ.বি. ইয়েটস গীতাঞ্জলির, এবং সেখানে লিখেছিলেন যে দিস ভার্সেস উইল নট লাই ইন ওয়েল প্রিন্টেড বুকস upon ladies' tables. But as generations pass, travelers will hum them on the highways and men rowing upon rivers. হ্যাঁ, যতই দিন যেতে থাকবে পথিকেরা এই গান গাইবে, এবং যে নৌকোতে করে নৌকো চালিয়ে যাচ্ছে সে এই গান গেয়ে যাবে। তো সারা বাঙালির গান যদি আমরা ধরতে পারি, তাহলে রবীন্দ্রনাথের গান হয়তো সবার কাছে গ্রহণযোগ্য পৌঁছেছে এইটা। আর আমি একটু আগে যে একটা কথা শুরু করেছিলাম, যে বড় লেখকদের একটা প্রবলেম আছে, যেমন গান তো সকলের কাছে আবেদন জানায়, কিন্তু গল্প অত বেশি মানুষের কাছে আবেদন জানায়। আচ্ছা, বাঙালির কাছে তো গান অনেক বেশি আবেদনময়। সব জাতির কাছে গান আবেদনময়, কারণ গান একটা ইমোশনাল বিষয়। কেমন, খেলা একটা ইমোশনাল বিষয়, নাচ একটা ইমোশনাল বিষয়, আবৃত্তি একটা ইমোশনাল বিষয়, নাটক একটা ইমোশনাল বিষয়। এগুলো অনেক দ্রুত মানুষের মধ্যে চলে যাবে। কিন্তু প্রবন্ধ বা আরও অনেক জিনিস আছে পৃথিবীতে যেগুলো মননের যেটা, যেমন বই আমরা দেখি। আমাকে একজন কিছুদিন আগে বলছে যে আজকাল তো বই পড়ে না বেশি লোকে। তা আমি বললাম যে কবে পড়তো? কেমন, চিরদিনই তো সামান্য কিছু লোক বই পড়তো। হ্যাঁ, পড়তো, হ্যাঁ, বস্তা পচা উপন্যাস পড়তো, ডিটেকটিভ বই পড়তো, সস্তা সহজ চিন্তাহীন এক ধরনের জিনিস পড়তো। হয়তো বুদ্ধি লাগে কিন্তু চিন্তা লাগে না। চিন্তা কিন্তু একটা দার্শনিক বিষয়। তো এটা কিন্তু বই পড়তে মননশীলতা দরকার হয়। কেমন, মনন তো সবার নাই, হৃদয় সবার আছে, অনুভব করার। কিন্তু স্যার আমরা যখন স্কুলে পড়া শুরু করি প্রথম, দীপ্তি তোমরা যখন নুসরাত পড়া শুরু করেছো, প্রথম তো তোমরা বই পড়েছো, গান তো শোনোনি। না স্যার, হ্যাঁ, প্রথমে তো গানই শুনেছি, না, মায়ের কাছে ঘুম কিন্তু পাড়ানি গান। স্কুলের না, সেটা তুমি স্কুলে যখন তুমি পড়েছো তখন কিন্তু আনন্দের শৌখিনতা করে পড়োনি। না, ওটা একটা পাঠ্যপুস্তকের অংশ বলে তুমি পড়েছো। পরীক্ষায় পাশের তুমি জন্য। কিন্তু স্যার সেখানে পরীক্ষায় রবীন্দ্রনাথ পাস ছিল স্যার। একটু পরীক্ষায় পাশ করার জন্য পড়েছো। আর পাঠ্য বই যেটা, পাঠ্য বই তো বই না, পাঠ্য বই তো টাকা গজগজ করছে। আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আমার অনেক টাকা হবে। কেমন, সেই জন্য সারা ছাত্র, শিক্ষক, মাস্টার, অভিভাবক সবাই পাঠ্য বই পড়ানোর জন্য। কিন্তু যে বই দিয়ে মানুষ বড় হয়, যে বই দিয়ে মানুষ নিজেকে অতিক্রম করে, যে বই দিয়ে মানুষ পৃথিবীকে বদলায়, সে বই তো অন্য বই। কেমন, সে বই তো পাঠ্য বইয়ের মধ্যে তো সেটা নেই। এটাকে আমরা কেন মার্চ করতে পারি না, এটা মার্জ হয় না, কারণ পাঠ্য বই হচ্ছে বইয়ের ছোবড়া। ওকে, কেমন, বড় বড় লেখকদের বড় বড় চিন্তার ছোবড়াটা হচ্ছে পাঠ্য বই। তো ছোবড়া দিয়ে আখের রস, আখের মিষ্টি কি পাওয়া যায়? দীপ্তি যে কথাটা বললে যে মায়ের গান তো না বুঝে শুনেছো, কিন্তু পড়াশোনা তো শুরু করেছো বই দেখে, সরেও সরেয়া কিংবা এবিসিডি। মানে ধরেন সরাও যখন পড়ানো হয়েছে, সুরে সুরেই কিন্তু পড়ানো হয়েছে, এ বি সি ডি এফ জি। মানে আমার কথা হচ্ছে যে সুরটাই আমাদের মাথায় আগে যায় এবং সুরের মাধ্যমেই আমরা পড়তে শিখেছি, আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত। তাহলে রবীন্দ্রনাথের লেখায় তো সেই ছন্দ ছিল, হ্যাঁ ছিল, সব লেখাতেই ছন্দ আছে। সেজন্যই আমরা জল পড়ে পাতা নড়ে আমরা পড়েছি। তুমি জি স্যার। এই একই জিনিস স্যার, রবীন্দ্রনাথের কবিতা যেগুলো মানে ছড়া যেগুলো ছোটদের জন্য, সেগুলো তো মানে ওই একই মানে পাঠ্যপুস্তক বা বাইরের যদি কোনো শিশুতোষ ছড়ার বই পাওয়া যায়, সেগুলোতে তো মানে ওই ঘুরে ফিরে কয়েকটা কবিতাই, মেঘের কোলে রোদ এসেছে, আমাদের ছোট নদী, জল পড়ে পাতা নড়ে, এগুলো সব পাঠ্য বই থেকে পড়া। জি জি স্যার। এর বাইরে যেগুলো পাঠ্য বই থেকে পড়াকে আমি একদম পড়া বলতে রাজি। কেমন,
হয়তো তার মধ্যে 5 ভাগ বা 7 ভাগ পড়া, কিন্তু যেমন কবিতা পড়া আমরা শিখেছি কি করে? প্রথমে পাঠ্য বইয়ের মধ্যে সুন্দর সুন্দর কবিতা পেয়েছি আমরা পাঠ্য বই। স্যার পাঠ্য বই কিন্তু আমরা সামান্য ক্ষতিও পড়েছি। না, যদি পাঠ্য বই সামান্য ক্ষতি হয়, সামান্য ক্ষতি তো কোনো নিশ্চিত আমরা পড়েছি না, এবং কবিতাটা খুব এনজয়েবল কবিতা, এবং এর মধ্যে একটা শিক্ষা রয়েছে, কেমন মূল্যবোধ রয়েছে, এবং মানুষকে একটা ভালো কিছু হওয়ার জন্য ডাক দেওয়া আছে তার মধ্যে। তো সেই জন্য ওটা কোনো খারাপ না। আমরা পাঠ্য বইয়ের কবিতা দিয়েই শুরু করি, তারপরে আমরা কেউ কেউ বড় বড় কবিতার মধ্যে যাই, আর বাকি সব করে রব। আপনার একটা বই আছে স্যার, যৌবনের রবীন্দ্রনাথ ও অন্যান্য। যৌবনের রবীন্দ্রনাথ ও অন্যান্য আপনার একটা বই আছে স্যার? না, দুর্বলতায় রবীন্দ্রনাথ ও অন্যান্য। দুর্বলতায় রবীন্দ্রনাথ, কিন্তু সেখানে আপনি নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো কবিতাকেও প্রশ্নবিদ্ধ করেছেন, আমার যতদূর মনে পড়ে স্যার। না, আমার তো ঠিক মনে পড়ছে না। নির্ঝরের স্বপ্নভঙ্গ তো আমার কাছে একটা খুব প্রিয় কবিতা। আমারও। কারণ রবীন্দ্রনাথ এটা 62 বার লিখেছিলেন। এই কবিতা ছিল প্রথমে 8 পৃষ্ঠা, সেটাকে কমাতে 62 বার লিখেছিলেন। কেমন? আমি আমার একটা বই বেরোচ্ছে, সেটা 10 বার আমি দেখলাম। আমাকে সবাই মানে হতবাক বলে যে এত। হ্যাঁ স্যার 62 বার লিখেছেন মানে কি? কবিতাটা কারেকশন করে? কারেকশন এডিট করতে শেষ পর্যন্ত নির্যাসটা আমরা পাই, এবং যেটা পাই তার মধ্যে কোনো দাঁত বসানোর কারো ক্ষমতা নেই। নুসরাত মনে আছে কবিতাটা আজও? হ্যাঁ, আমার মনে আছে। আমারও আছে। হ্যাঁ, বলো। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, মাতিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বড় হয়ে গেল মনে হয়। না, খুব ভালো। 62 বার লিখেছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, তো আমি একবার স্যার কিন্তু এই কবিতাটা মানে টার্গেট যারা কারা ছিলেন, কোন পাঠকরা? টার্গেট পাঠক না, টার্গেট উনি ছিলেন নিজে। ওটা তো ওনার নিজের অন্ধকারের শৈশব থেকে, অপরিণতি থেকে, জীবনের কি বলবো, মূঢ়তা থেকে,
জীবনের আড়ষ্টতা থেকে মুক্তি, ছুটে দূর হতে শুনে যেন মহাসাগরের গান। কেমন সেই মহাসাগরের দিকে তিনি বেরিয়ে গেলেন। এই যে একটা মুক্তি নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কেমন এই যে বরফ জমেছিল তার উপরে রবির কর এসে পড়েছে। কি এমন গান গাইলো পাখি? হ্যাঁ হ্যাঁ, এবং রবির কর এসে পড়েছে এবং বরফ গলে তার যাত্রা শুরু করে ফেলেছে, এই যাত্রা মহাসাগরের সাগরের দিকে। স্যার 100 বছর পরে, প্রায় 100 বছর পরে কবিতাটা লেখা হয়েছে, 100 বছর আগে। এই যে দীপ্তি পড়লো, মনে করে পুরো কবিতাটা আবৃত্তি করলো, আপনার কি মনে হয় যে একটা শিল্প সাহিত্য এরকম দীর্ঘ সময় বেঁচে থাকাটাই কি অনেক পাঠক বা অনেক দর্শকের কাছে, পাঠকের কাছে যাওয়া না? হ্যাঁ, অনেক পাঠকের কাছে যাওয়া, কিন্তু এটার সংখ্যা তো খুব কম। স্যার 100 বছর অনেক লম্বা সময়। না, 100 বছর লম্বা সময়, কিন্তু রবীন্দ্রনাথের 7টা কবিতা মাত্র এইভাবে পঠিত হয়, আর সেগুলো তো অন্যগুলো তো। এটা কি রিসার্চ বলে স্যার 7টা কবিতা পড়া? হ্যাঁ? কোনো রিসার্চ বলে? আমার রিসার্চের কথা আমি বলি না, তুমি বলো না 7টা কবিতা। 7টা কবিতা তুমি পারবে না? আমি পারবো, মানে না, হয়তো তুমি exceptional case। পারবে না না, কিন্তু এটা একটা খুব কঠিন বিষয় যে আমরা যেমন রবীন্দ্রনাথের গান, কেমন উনি 2000 গান লিখেছেন, কেমন সুর দিয়েছেন এবং খুব সুন্দর গান, কিন্তু শেষ পর্যন্ত টিকেছে কয়টা? 100 গান। কেমন, যেটা সবাই গায়, সবাই জানে, সবার প্রাণে সারা জায়গায়, হ্যাঁ, মানে সবাইকে জাগিয়ে তোলে, সেরকম গান কয়টা? তো এরকম গল্প অবশ্য অনেক আছে ওনার, উপন্যাস, নাটক, কেমন ওই যে পেইন্টিং, কেমন মানে যত রকম দিকে উনি শব্দতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। মানে তার মতো এত বিচিত্র বিষয় নিয়ে আলোচনা, এটা আর ঠিক আমাদের জাতির মধ্যে আর কোনো মানুষ এটা করেছেন বলে মনে হয়। আলোচনা কি তার একদম লেখা উপন্যাসে সব সমাজ জায়গায় তো নিয়ে। বিভিন্ন জিনিস এসছে স্যার, হ্যাঁ, কবিতায়, গল্পে, উপন্যাসে সব রকম জিনিসই তো এসছে স্যার। সব এসছে, কিন্তু সেটা কি আমরা পড়ছি? সেটা কি আমরা সেগুলোর মধ্যে স্যার, এই যাচ্ছি? পড়ার বা কবিতার পড়ানোর 7টা দায়িত্বটা কবিতার কার, পরে স্যার? কয়টা কবিতা আর আমরা পড়ছি? স্যার পড়ানোর দায়িত্বটা কার? আমরা রবীন্দ্র এটা রচনা শিক্ষা বলি, ব্যবস্থার দায়িত্ব। কেমন শিক্ষা ব্যবস্থা, প্রথম দায়িত্ব শিক্ষা ব্যবস্থার পড়া শেখানো, কিন্তু আমাদের পাঠ্য বই এত নিম্নমানের, এত নিকৃষ্ট যে ওগুলো পড়ে মানুষ পড়ায় আগ্রহ পাবে কি? পড়ার থেকে শত হাত দূরে হয়তো চলে যাবে। স্যার কেমন তো এটা স্যার যে কথাটা বললেন, দুজন একেবারে স্যার, আমরা যেটা বলছি যে তরুণ প্রজন্মের, ও আরও কি বললো, কোন জেনজি জেনজি সেখান থেকে এসছে, তো এরা তো স্যার পড়েছে, স্যার পড়ে তো। না, এরা তো একটু অ্যাবাভ অ্যাভারেজ। সাধারণ লেভেলটা কি আমাদের দেশে? তোমাদের কি তার মনে তো- হয় যে তোমাদের ক্লাসের বন্ধুরা রবীন্দ্রনাথ পড়ে না, জানে না? এভাবে ঠিক বলা যাবে না, তবে আমি আমাকে নিয়েই বলছি, আমাদের পড়ার সত্যিই সংখ্যা খুব কম। এবং ওই যে লাইব্রেরিতে যায় বিসিএস এর প্রশ্নপত্র না, তুমি তো এখন পড়ার অনেক জন্য। পড়ার সংখ্যাই পৌঁছনি, যেটা স্যার জানেন, সুতরাং তুমি কম এটা তো বলতে পারো না। আমি আমার জেনারেশনেরটা তো জানি, আমি তো আমার তোমার জেনারেশন। জিনিসটা কম হচ্ছে, সেটা তুমি কি করে ঠিক করছো? তোমার পাঠ্যপুস্তকে যা আছে, আমি যেহেতু রিসার্চ করিনি বড় আকারে, সো আমি তো আপনাকে কোনো ডেটা দিতে পারবো না, কিন্তু আমি আমার চারপাশের অবজারভেশন বলতে পারি। অফকোর্স আমাদের অনেক কম, বিকজ আমাদের প্রতিযোগিতা আছে, আমাদের ফার্স্ট হওয়ার প্রতিযোগিতা, আমাদের বিসিএস এ চাকরি পাওয়ার প্রতিযোগিতা, এবং আমাদের শিক্ষা পুরো ব্যবস্থাটাই এরকম যে আপনি মুখস্থ এবং কয় পাতা লিখলেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ফার্স্ট ক্লাস দেওয়া হয়। এবং ইউনিভার্সিটিতে যাদেরকে টিচার হিসাবে নেওয়া হয়, শুধুমাত্র ফার্স্ট ক্লাস পেলেই তাকে টিচার নেওয়া হবে, এবং ফার্স্ট ক্লাসের একমাত্র যোগ্যতা হচ্ছে আপনি কত পাতা লিখলেন এবং মুখস্থ লিখতে পারলেন কিনা, রেফারেন্স নুসরাত, তুমি কি তাই মনে করো? স্যার
স্যার, আপনি প্রথমে যেটা বললেন যে প্রজন্মের মধ্যে বই পড়ার হারটা কেমন, এটি যদি আমার সময়ের কথা বলি, আমরা তো পাঠ্যপুস্তক পড়তাম, পাঠ্যপুস্তকে যে কবিতাগুলো থাকতো সেগুলো আমার প্রায় প্রতিটাই মুখস্থ ছিল, মানে পড়তে পড়তে, সেটাও কেন পরীক্ষার জন্য রিভিশন দিতে দিতে। এটা আমাদের ক্লাসের সবারই একই অবস্থা ছিল। আর তার বাইরে মানে যেটিকে প্রমথ চৌধুরী বলেছেন অপাঠ্যপুস্তক, যেটি পড়ে আমরা বিকশিত হই, যেটি আমাদের জ্ঞানরাজ্যের দুয়ার খুলে দেয়, সেই অপাঠ্যপুস্তক কিন্তু খুব বেশি মানুষ পড়তেন না। কারণ সকাল থেকে দুপুর নাগাদ স্কুল করে তারপর তো ব্যাচে স্যারের কাছে পড়তে যেত, কোচিংয়ে পড়তে যেত, তারপর আবার বাসায় ফিরে ক্লান্ত হয়ে খাবার দাবার করে হয়তো হোমওয়ার্ক থাকতো স্কুলের, সেটা শেষ করে আবার তো পরের দিন স্কুল। ফলে এই যে কঠোর নিয়মের একটা বেড়াজাল, এই নিয়মের মধ্যে খুব বেশি আমি পাঠ্যপুস্তকের বাইরে এই যে সাহিত্যের যে চর্চা বা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি খুব একটা দেখিনি। তারপরেও আমার স্কুল কলেজের কথা আমাকে বিশেষভাবে বলতেই হয়। ভিকারুননিসা স্কুলে এই ধারাটি চলমান রয়েছে এবং এক্ষেত্রে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের যে ভ্রাম্যমাণ লাইব্রেরি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইগুলো আমাদেরকে সপ্তাহে সপ্তাহে দেয়া হতো। মানে সদস্য যারা থাকতো, আমি দেখতাম আমার ক্লাসের প্রত্যেকজনই এই বই পড়া কর্মসূচির সদস্য ছিল এবং প্রত্যেকজনই সপ্তাহ শেষে একটা করে বই ফেরত দিত এবং নতুন একটা বই নিত। ফলে আমি রাজধানীর প্রাণকেন্দ্রে বা দেশের অন্যতম স্বনামধন্য একটি স্কুল বা কলেজে পড়েছি বলে আমার কাছে চিত্রটা যেভাবে ধরা দিয়েছে একটি প্রজন্মের বই পড়ার হার, সেটি হয়তো প্রত্যন্ত গ্রামে বা একটু মফস্বলের দিকে ভিন্ন ধারায় চিত্রায়িত হয়। যেমন আমি নিজেই তো বলতে পারি, আমি তো এসএসসি পর্যন্ত মফস্বলে পড়েছি, সো আমার কাছে অফকোর্স আপনার থেকে আলাদা আমার ব্যাপারটা। কারণ আমাদের তো তেমন লাইব্রেরিই নাই, একটা লাইব্রেরি আছে সেটাও সমৃদ্ধ না। মানে বই পাবে কোথা থেকে আসলে? আমরা যারা একটুখানি ফ্যামিলি থেকেও তাগিদ পেয়েছি যে পড়া লাগবে, ওই অমুকের বাসা থেকে নিয়ে আসতাম, আবার দিয়ে আসতাম, এরকম এক্সচেঞ্জ করে করে পড়েছি। বা বাবা হয়তো বইমেলায় আসলেন বছরে, তখন আমাদের জন্য কিছু বই নিয়ে গেলেন, বা বাবা পড়তেন, সেই বইয়ের কালেকশন থেকে আমরা পড়েছি। কিন্তু মানে সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে আমরা তো আসলে বই পড়াটাকে উদ্বুদ্ধ করি না। এটা মানে আমরা যারা একটু একটু কবিতা পড়েছি, একটু একটু বই পড়েছি, সেটা ফ্যামিলির জন্য এটা এক্সেপশনাল কেস। এটাকে তো আমরা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থার আন্ডারে ফেলতে পারি না। স্যার, বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনেক বছর ধরে স্যার, এখন তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের বয়স হলো কত স্যার? 47। সব সাতের মধ্যেই আছে স্যার। আমার 40 বছর বয়সে আরম্ভ করেছিলাম, তো সুতরাং আমার বয়স এখন 87, ওই প্রতিষ্ঠানের বয়স এখন 47। স্যার, অনেকেই বলে যে এই যে 47 বছর একটা বয়সে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আটকে আছে, তারাই যাচ্ছে, তারাই পড়ছে, তারাই যতটুকু জানছে, কিন্তু তারপরে আর কেউ সেখানে যাচ্ছে না বা এই চর্চাটা না, খুব এটা একটা ঠিক করছে না। তার কারণ হচ্ছে যে আমরা 15,000 স্কুলে বই পড়া কর্মসূচি চালিয়েছি, এখন সেটা সম্ভবত 30,000 স্কুলে আমরা যাব। তো আমরা 30,000 স্কুলে গেলে আমরা দেখেছি যে প্রত্যেক স্কুলে গড়ে 200 ছেলে মেয়ে এতে অংশ নেয়। তো তাতে আমাদের মনে হয় যে 50 লাখ ছেলে মেয়ে, আগে আমরা 28 লাখ ছেলে মেয়েকে পড়াতাম, এখন 50 লাখ ছেলে মেয়ে প্রতি বছর পড়বে। তো এখন যদি আমরা এটা 5 বছর চালাতে পারি বা 10 বছর চালাতে পারলে 5 কোটি ছেলে মেয়ের এর মধ্যে আসবে। এবং আমি বিশ্বাস করি যে যদি 5 কোটি হয়, তার মধ্যে হয়তো 1 লক্ষ বা 2 লক্ষ ছেলে মেয়ে হতে পারে যারা আরও নিজের থেকে অনুপ্রাণিত হবে এবং নিজের থেকে জ্বলে উঠবে, নিজের থেকে আনন্দিত হবে এবং আরও পড়তে চাইবে। সেক্ষেত্রে তোমাদের লাইব্রেরিও সমৃদ্ধ হতে পারে, ব্রাহ্মণবাড়িয়া লাইব্রেরিটা। ওই লাইব্রেরির কথা আমরা ভাবি না, তার কারণ ওই লাইব্রেরি একটা জায়গায় থাকে, সেখানে যেতে হয়। বাঙালি এই কষ্টটা করতে চায় না, সেই জন্য আমি ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা ভেবেছি। এবং যে বইগুলো আপনারা স্কুলে দেন না, ইনফ্যাক্ট আমি নিজেও আসলে এমন অনেক বইয়ের
মানে ছোঁয়া পেয়েছি যেগুলো আসলে আমাদের ধারণায় ছিল না। যেমন লিউ তলস্তয় আমি প্রথম পড়েছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই থেকে, তারপরে ভিক্টর হুগো আমি প্রথম পড়েছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই থেকে। সো এই জিনিসগুলো কিন্তু গ্রামের বাচ্চারাও দেখে, এবং এই জন্য স্কুলগুলোর আন্তরিকতা খুব দরকার, যাতে সবাই পাচ্ছে, যে যেটা পছন্দ করছে নিতে পারছে, এবং যে প্ল্যানিং দিচ্ছে সেটা সাকসেসফুল হচ্ছে কিনা সেটার একটা মনিটরিং ব্যবস্থা আরও জোরালো করার একটা ব্যাপার থাকে। না, এটা আমরা খুব এফিশিয়েন্টলি করি। কেমন কোনো ছেলে বা মেয়ে এর থেকে যে বঞ্চিত হয়ে যায় বা পারে না, এটা হয় না। তো যা হোক, বই স্যার এই বই পড়া নিয়ে তো যে স্যার আপনার স্বপ্ন, বা এই যে স্যার ভ্রাম্যমাণ লাইব্রেরি বিশ্ব সাহিত্য কেন্দ্রে এসে বই পড়া, মানে অতি সম্প্রতি কয়েকদিন আগে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে আপনার কথা হয়েছে, তিনি এই বিষয়ে এই বই পড়ার ব্যাপারে না, আমার মনে আপনাকে হয় যে তার কতটা হয়তো আমাদের এই সব সুযোগ সুবিধা করে দেবেন এরকম আশ্বাস দিয়েছে। মানে এই সব কাজ যে আমরা করি এগুলো সম্পর্কে তার ধারণা ছিল। কেমন, তিনি হয়তো নিজেও দেখেছিলেন, তিনি যখন আমার স্কুলে ধারণা তখনও পড়তেন, তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে হ্যাঁ, গেছেন। তখন সম্ভবত এটাই ছিলেন। তো তার ফলে তার মনে হয়েছে, এবং উনি বিদেশেও ছিলেন, সেখানে ক্লাস একেবারে 1 থেকে এবং আমরাও সেই চেষ্টাটাই এখন করব, একেবারে ক্লাস 1 থেকে প্রতিদিন, প্রতি সপ্তাহে যাতে ছেলেমেয়েরা একটা করে বই বাড়িতে নিয়ে যেতে পারে এবং অন্তত 3-4টা লাইন লিখে নিয়ে আসে। তো এইভাবে করে করে আস্তে আস্তে আমরা তো সব কিছুকেই, এই যে টেলিভিশন, হ্যাঁ, এই যে টেলিভিশন, এই যে ইউটিউব, এই যে অমুক, এই যে তমুক, এগুলো মানুষের ড্রয়িং রুম দিয়ে ঢুকে বেডরুম হয়ে, হ্যাঁ, রান্নাঘর হয়ে 100 মাইল দূরে চলে যাচ্ছে। আমরা বইকে কি মানুষের কাছে নিয়ে গেছি? আমরা যে বলি যে বই পড়ে না, এটা তো ঠিক কথা নয়। এখন তো স্যার বই শোনেও, পডকাস্ট হয় না, বইয়ের। বই যেটা শোনা সেটা খুব নিম্ন শ্রেণীর পাঠ, ওটা মনে থাকে না মানুষের। স্যার সেটা উন্নত করতে হবে স্যার। না, ওটাকে উন্নত করার কোনো উপায় নেই, ওটা দ্বিতীয় শ্রেণীর পাঠকের জন্য। কেমন, কিন্তু যারা একটু ভালো পাঠক, কেমন, তাদের সংখ্যা খুব বেশি না, হয়তো 100 জনের মধ্যে 5 জন বা 6 জন, আমরা এর চাইতে বেশি আমরা পাই নাই। তো তাদেরকে যদি আমরা একবার অনুপ্রাণিত করতে পারি, তাহলে 6% তো, বাংলাদেশে তো 20 কোটি মানুষ, এর মধ্যে 6% তো একটা বিরাট ঘটনা। এইটা তো, সেটা তুমি রবীন্দ্রনাথ সম্বন্ধে আর একটু বলবো টল। তবে রবীন্দ্রনাথ সম্পর্কে আমার যেটা যে রবীন্দ্রনাথের একেবারেই খুব সামান্য অংশ মানুষের মধ্যে এখন রয়েছে। জি স্যার। কেমন, রবীন্দ্রনাথের যে গভীরতর জায়গাগুলো, গভীর কবিতাগুলো, গভীর গল্পগুলো, গভীর উপন্যাসগুলো, গভীর নাটকগুলো, যা কিছু রবীন্দ্রনাথ করেছেন, এবং চিন্তা জগৎ, কেমন, তার প্রবন্ধের বইগুলো অসাধারণ সব প্রবন্ধ, একদম সমাজ নিয়ে, শিক্ষা নিয়ে তো তার একটা বিশাল এক্সপেরিমেন্ট সারা জীবনে। কেমন, এই সব জায়গাতে, গভীর জায়গাতে যাওয়ার মানুষ খুবই কমে গেছে। তবে হয়তো আমি তো 47 বছর চেষ্টা করলাম, তো এরপরে হয়তো অন্যেরা এই চেষ্টাটা করবে, হয়তো গভর্নমেন্টও করতে পারে, গভর্নমেন্ট পারে না আমাদের দেশে। তো এটা যদি ছড়িয়ে দেওয়া যায় সমস্ত জায়গাতে, তাহলে হয়তো আমরা ওর মধ্যে থেকে 10% মানুষকে পেতে পারি যারা এই গভীরতার মধ্যে যাবে। তা না হলে পরে রবীন্দ্রনাথ কেন, যে কোনো সাহিত্য, যে কোনো বড় জিনিস, যে কোনো শিল্প, যে কোনো অন্যান্য বিজ্ঞানী বলো, যে কোনো বড় জিনিস, এটা খুবই বিপদগ্রস্ত। কারণ বর্তমান পৃথিবী অর্থ সর্বস্ব। কেমন, আগে জ্ঞান ছিল একটা, কেমন, যিনি ছিলেন কবি তিনিই ছিলেন সায়েন্টিস্ট। আজকে কিন্তু তা না, জ্ঞানকে আমরা 5000 ভাগে ভাগ করেছি এবং এক একজনকে এক একটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। বিশেষজ্ঞ সে সেটা খুব ভালো জানে, তার বাইরে সে কিছুই জানে না। না হলে ট্রাম্পের মতো একটা নির্বোধ লোক কেমন আমেরিকার মতো জায়গাতে প্রেসিডেন্ট হতে পারে?
পুটিনের মতো একটা স্বৈরাচারী, কেমন আমাদের চীনে একজন আজীবন ওই দেশের কর্তা হয়ে বসে আছেন। এটা কি পৃথিবী আসলো? কোথায় গণতন্ত্র? কেমন আমরা সেই রেনেসাঁসের সময় থেকে আরম্ভ করে ধীরে 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 মানুষ সমস্ত জড়তা এবং অন্ধকার অজ্ঞতা সেটাকে পার হয়ে আস্তে আস্তে যখন গণতন্ত্র সর্বোচ্চ জায়গাতে চলে গেল, তখন আমরা দেখছি যে পতন, এই পতন হবেই, এটা প্রকৃতির নিয়ম। কেমন তো তো সেটা হয়তো হচ্ছে আমাদের, আমরা আগের মতো এটা পাচ্ছি না। একটা সভ্যতা গড়ে উঠতে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে নিরাপত্তা, আর একটা হচ্ছে অবসর। কেমন আজকে পাশ্চাত্য জগৎ নিরাপত্তা দিয়েছে কিন্তু অবসর দেয়নি মানুষকে। মানুষকে পশুর মতো খাটানো হচ্ছে। সকাল 8টার সময় সে অফিসে যাচ্ছে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে, তারপরে সারা দিন অফিস। অফিস মানে ওখানে অফিস মানে কিন্তু তুমি কারোর সঙ্গে কথাও বলতে পারবে না, তোমার ফোন করাও প্রায় নিষেধ। কেমন একদম খেটে তারপরে ক্লান্ত শরীরে সেই অফিস থেকে রাত 8টার সময় তুমি ফিরে আসছো বাড়িতে। তো তারপরে মানুষের সময় কোথায়? মানুষের তো প্রেমেরও সময় নেই। এই জন্য প্রেম এখন যৌনতার মধ্যে ঢুকে গেছে। কেমন ভালোবাসার সময় নাই, স্বপ্ন দেখার সময় নাই, আনন্দের সময় নাই। তবু স্যার আপনি তো বই পড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন নতুন প্রজন্ম। আমি আমার চেষ্টা, আমি স্যার, আপনি বলেছেন বা মানুষ, আমি একটা সামান্য মানুষ, একটা চেষ্টা করলাম। আমার জীবনটা আরো অনেকভাবে ব্যবহৃত হতে পারতো, নষ্ট হয়ে যেতে পারতো, সেখানে অন্তত একটু কিছু কাজ হলো। এই আমার কোনো উচ্চাশা নাই, আমি উচ্চাকাঙ্ক্ষী মানুষ নই। এই অনুষ্ঠান শুরু করার সময় স্যার যখন স্টুডিওতে আসেন তখন তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ নিয়ে, আমি ভেবেছিলাম বলছেন যে আর কত কথা বলবো, কিন্তু তিনি বললেন রবীন্দ্রনাথ নিয়ে আমার আর কিছুই মনে আসছে না, এত বলেছে এখন আর কি বলবো। কিন্তু একটু আগে আপনারা শুনলেন স্যার, আমি একটা প্রসঙ্গে যাচ্ছিলাম, স্যার বলছে তুমি আমাকে রবীন্দ্রনাথকে নিয়ে প্রশ্ন করো, এবং অনর্গল স্যার রবীন্দ্রনাথ নিয়ে কথা বলে যাচ্ছেন। রবীন্দ্রনাথ আসলে যে কথাটা আমি একদম অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, আমাদের সবারই এমন বন্ধু, স্যার 87 বছর বয়সে, দীপ্তি, নুসরাত এবং আপনারা যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন, এবং তুমি এবং আমি, স্যার অত রবীন্দ্রনাথ পড়া হয়নি আমার, তারপরও রবীন্দ্রনাথ ওই যে সবসময় আমি হই বা না হই, অন্তত আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের পাশে তাকিয়ে দেখেন না, আপনারা এখন যে কথাটা ভাবছেন সেটা রবীন্দ্রনাথ আপনার পাশে বসেই ভাবছেন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখা।